একেবারে বেসিক থেকে আমরা আজকে ক্লাসটি শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আপনি এক নজরে এই জিনিসগুলো, যেহেতু পরীক্ষার খুব অল্প সময়, আমরা একটু ফিগারাইজ করব যে এখান থেকে আসলে কি হয়। হ্যাঁ, জ্যামিতির শুরুটা হচ্ছে রেখা থেকে শুরু। একটি রেখা আসলে কি? একটি রেখা হচ্ছে যার কোনো প্রান্তবিন্দু নাই, আমরা খুব ফাস্ট যাব, জাস্ট আমরা এটা সামারাইজ করার জন্য আমরা এই জিনিসটা আলোচনা করে যাচ্ছি। অর্থাৎ একটি রেখা যার কোনো প্রান্তবিন্দু নাই, এরকম তীর চিহ্ন যদি থাকে সেটা হচ্ছে রেখা। এবং একটি রেখার কি থাকে? জাস্ট শুধুমাত্র দৈর্ঘ্য থাকে, কিন্তু প্রস্থ থাকে না। একটি রেখার শুধুমাত্র দৈর্ঘ্য থাকে, অর্থাৎ একটি রেখা কিন্তু একমাত্রিক, ঠিক আছে? একটি রেখা কিন্তু একমাত্রিক, যার কোনো প্রস্থ নাই কিন্তু দৈর্ঘ্য আছে। এবং রেখা হচ্ছে সরল রেখা, বক্ররেখা। একটি রেখা যদি সোজাসুজি থাকে সেটাকে আমরা সরল রেখা বলি, কিন্তু রেখাটা যদি বাঁকানো থাকে তাহলে সেটা হচ্ছে বক্ররেখা। এবং একটি রেখার একটি নির্দিষ্ট অংশ, অর্থাৎ যার প্রান্তবিন্দু আছে, শেষ হয়, রেখাংশ কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? তাহলে রেখাংশ হচ্ছে যার প্রান্তবিন্দু নির্দিষ্ট, সেটাই হচ্ছে রেখাংশ, ঠিক আছে? এবং এই রেখা, রশ্মি এবং বক্ররেখা যেটাই বলি, এদের শুধুমাত্র একমাত্রিক, যার অনলি দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই, উচ্চতা নাই, সেটা হচ্ছে রেখাংশ বলি, রেখা বলি। আর রশ্মি, একটি রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু এবং অপরটি হচ্ছে চলমান, অসীম পর্যন্ত চলমান, সেটা হচ্ছে রশ্মি। তাহলে আমরা মোটামুটি রেখা, রশ্মি এবং রেখাংশ, বক্ররেখা, এই বিষয়গুলো কিন্তু আমরা সামনে, যেহেতু বেশ কিছু ম্যাথ আসবে এবং জ্যামিতির এই বেসিক থেকেই কিন্তু আমাদের শুরু করতে হয়, তো আমরা একটু সামনে আগাই, ঠিক আছে? ওকে। এরপর আছে কি আমাদের কোণ। যেহেতু জ্যামিতির আলোচনা মানেই হচ্ছে রেখা, রশ্মি, কোণ, এগুলো নিয়েই আমাদের আলোচনা হয়। তাহলে কোণ কি বলে? যে দুইটা রশ্মি দ্বারা, একটু মনে রাখবো যে রশ্মি, এই কোণ গঠিত হয় কি দ্বারা? রশ্মি দ্বারা। দুইটি রশ্মি দ্বারা, এটা কিন্তু রেখা নয়। আমরা কি জানি যে রশ্মির হচ্ছে একটি মাত্র প্রান্তবিন্দু আছে এবং অপরটি হচ্ছে চলমান, সেটাই হচ্ছে রশ্মি। তাহলে দুইটা রশ্মি দ্বারা আবদ্ধ একটি শীর্ষবিন্দুতে যদি মিলিত হয়, তাহলে মধ্যবর্তী যে ফাঁকা অংশ, সেটাকে কি বলে? কোণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে যখন দুইটি রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়, তখন যে ফাঁকা স্থান তৈরি হয় তাকে হচ্ছে কোণ বলে। এবং মনে রাখতে হবে, যে বিন্দুতে মিলিত হয় তাকে হচ্ছে শীর্ষবিন্দু বলে। একটি কোণের শীর্ষবিন্দু হচ্ছে যেখানে রশ্মি দুইটা মিলিত হবে, সেটাই হচ্ছে শীর্ষবিন্দু। এবং কোণ হচ্ছে বিভিন্ন প্রকারের কোণ হয়ে থাকে। এখানে একটু মনোযোগ দেব, আমাদের এই বেসিক থেকেই কিন্তু আমাদের আলোচনা স্টার্ট হবে। তো কোণ কত প্রকার? এই যে সূক্ষ্ম কোণের অপর আরেকটা নাম আছে তীক্ষ্ণ কোণ, ঠিক আছে? তাহলে তীক্ষ্ণ কোণ অথবা সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ হচ্ছে কি 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ এই যে 90 ডিগ্রি থেকে ছোট, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। সমকোণ 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। স্থূল কোণ 90 ডিগ্রি থেকে বড়, এটা 120 ডিগ্রি হতে পারে। যে কোণের মান 120 ডিগ্রি থেকে বড় সেটা হচ্ছে স্থূল কোণ। এবং একটি সরল কোণ, একটি সরল রেখা, মনে রাখতে হবে একটি সরল রেখা কিন্তু উভয় পাশে, এই পাশেও 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং অপর পাশেও কিন্তু একইভাবে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? ওকে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইখানে দুইটা কোণ আছে, একটি হচ্ছে পূরক কোণ আর একটা হচ্ছে সম্পূরক কোণ। এই দুইটা কোণ নিয়েই আমাদের কিন্তু ভেজাল হয়ে থাকে পরীক্ষার খাতায়। তো সম্পূরক কোণ কাকে বলে? যে দুইটি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি অপরটির হচ্ছে পূরক কোণ বলে। মনে রাখবো যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটির সাপেক্ষে, অর্থাৎ একটিকে অপরটির পূরক কোণ বলে। এবং একটি কোণের মান যদি 180 ডিগ্রি হয়, দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। আমরা একটু মনে রাখবো, পূরক শব্দটা হচ্ছে ছোট এবং সম্পূরক এই শব্দটাই হচ্ছে বড়। তাহলে বড় শব্দটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে বড় মান, আর ছোট শব্দটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ছোট মান, অর্থাৎ পূরক কোণ এবং সম্পূরক কোণ, ঠিক আছে? ওকে। তাহলে এইখান থেকে আমরা এখন ম্যাথ সলভ করব বেশ কিছু। আপনার এই প্রশ্নের অ্যান্সারটা বলেন কি হবে?
একটি তল, তলের কয়টি মাত্রা থাকে? মাত্রা বলতেই হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলাকে মাত্রা বলে থাকে। মাত্রা মানেই হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। মাত্রা বলতে কি বুঝি? মাত্রা মানেই হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলাকে মাত্রা বলে, এগুলাকে মাত্রা বলে থাকে। ঠিক আছে, তাহলে একটি তলের কয়টি মাত্রা আছে? আমরা একটু কুইকলি আমরা অ্যান্সার গুলা দেব খুব সহজ করে। একটি তলের কয়টি মাত্রা আছে? একটি তলের কয়টি মাত্রা আছে? অনেক ভাই বোন কিন্তু আমাদেরকে অ্যান্সার অলরেডি করে দিচ্ছে, 6টি। হ্যাঁ, এই তো আপনাদের বোঝার স্বার্থে এখন আমরা একটু দেখি, একটি তল আমরা একটু দেখি, আমরা একটি তল দেখি। আচ্ছা, একটি তলের অর্থাৎ একটি ঘনকের, এটা একটা লুডুর গুটি, তাই না? একটু লুডুর গুটি, সেটাকে কি থাকে দেখুন, একটি লুডুর গুটির কিন্তু তল আছে হচ্ছে 6টা, কিন্তু মাত্রা বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে মাত্রা মানেই হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে একটি তলের 6টা মাত্রা থাকে, মাত্রা মানেই তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে 3টা, তাই না? 3টার বেশি তো আর নাই, মাত্রা তো 3টার বেশি নাই, আপনি 6টা কিভাবে দিবেন, তাই না? মাত্রা মানেই হচ্ছে কি? মাত্রা মানে কি? মাত্রা মানেই হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলোকে মাত্রা বলে। তাহলে 6টা কেন আমরা দিচ্ছি? সবাই কিন্তু 6টা দিচ্ছে, কেন 6টা দিচ্ছে? 6টা হবে কেন? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো হচ্ছে মাত্রা, তাই না? একটি তল এইখানে যদি এমন থাকতো যে একটি ঘনকের কয়টি তল থাকে, তাহলে আমরা বলতাম 6টি। কিন্তু একটি তলের অর্থাৎ এই যে ঘনকের সারফেস, এটাকে সারফেস, একটি ঘনকের 6টি তলা আছে, কিন্তু এই যে একটি ঘনকের একটি তলার কয়টা মাত্রা আছে? এখানে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, তাহলে 2টা মাত্রা। একটি তলের যে কোনো একটা সারফেস আমরা কল্পনা করব, এই যে যেখানে 6 আছে, এটা একটা লুডুর গুটি, তাহলে এই লুডুর গুটি দেখুন এখানে কি আছে? 2 আছে, 6 আছে, 3 আছে, তাহলে যে কোনো একটা সাইডটাকে আমাদের কল্পনা করতে হবে একটা তল। তাহলে এই একটি তলের কি থাকে? দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, এটার কোনো উচ্চতা থাকবে না। কিন্তু টোটাল ঘনকের হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে এবং দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। ঠিক আছে, আমরা কি আর ভুলবো? 3টা হবে না, কিন্তু 2টা হবে, অ্যান্সার হবে 2টা। কেন? একটি তল, অনলি একটি তল, একটা তল, অর্থাৎ এই 6, যেখানে 6টা আছে, একটি তল যেখানে 6টা আছে, 6, তাহলে এটা কি আছে? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ, তাহলে এই যে 2টা মাত্রা আছে, একটি তলের 2টা মাত্রা। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? ওকে, আর বলবো এভাবেই কিন্তু আপনাদের পরীক্ষার হলে কোশ্চেন করার সময় একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। 2টি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? আমরা একটু আগে দেখে আসছি যে 2টি সন্নিহিত মানেই হচ্ছে পাশাপাশি। তাহলে 2টি সন্নিহিত কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, 2 সমকোণ মানে কি? 2 সমকোণ হয়, তাহলে 2 সমকোণ মানেই হচ্ছে এক সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ 180 ডিগ্রি, তাহলে 2টি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটু আগে আমরা দেখে আসছি, সেটাকে কি বলে? একটি অপরটির কি বলে? আপনি অ্যান্সার করেন, এটা সহজ। কিন্তু 2 এর কি হবে? ক হবে, সন্নিহিত কোণ হবে, পূরক কোণ হবে, সম্পূরক কোণ হবে, নাকি সরল কোণ হবে? গ অ্যান্সার, রাইট, সম্পূরক কোণ হবে, তাই না? যে 180 ডিগ্রি হলে, 2টি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। ঠিক আছে, আমরা সামনে আগাবো।
ওকে, এটা আপনারা অ্যান্সার করেন। খুব সহজ, কিন্তু আমরা বেসিক থেকেই কিন্তু অ্যাডভান্সের দিকে আমরা আগাচ্ছি। আজকে কিন্তু জ্যামিতির উপরে একটি ম্যারাথন ক্লাস সবাই একটু শেয়ার করে দেবো। এই একটি ক্লাসের মাধ্যমে কিন্তু আপনারা আশা করি ইনশাল্লাহ 4 থেকে 5 মার্ক কমন এখান থেকে পাবেন এবং এখান থেকে আপনি কোশ্চেন পাবেন। ঠিক আছে, ওকে। এই প্রশ্নে অ্যান্সার করেন, এই প্রশ্নে অ্যান্সার করেন। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত হবে? আমরা কিন্তু বেসিকটাও দেখবো, আগে আমরা শর্টকাটটা দেখব। বলছে কি যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত? তাহলে আমার যে মানটা আমাদের চাই, তাহলে আমার সেটা অ্যান্সারে থাকবে, অপশনে থাকবে। তাহলে ফার্স্টেই দেখতে হবে কোণের মান। তাহলে এই 60 ডিগ্রি কোণের পুরো কোণ কত হবে? যেহেতু পুরো কোণ মানেই হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণের পুরো কোণ কি হবে? 30, 90 ডিগ্রি। এখন বলছে কি যে পুরো কোণের অর্ধেকের সমান। তাহলে পুরো কোণকে যদি আমরা অর্ধেক করি তাহলে কত হয়? 15 ডিগ্রি। তাহলে এই 15 ডিগ্রি কি এখানে আছে? এটা একটু বোঝার চেষ্টা করব। আমার কি চাইছে? কোণের মান চাইছে। কোণের মানটি কত? তাহলে আমার অপশনে তো কোণের মান থাকবে, তাই না? এখন এটার পুরো কোণের অর্ধেক করলে সেই মানের সমান হবে। তাহলে 60 ডিগ্রির পুরো কোণ কত? 30 ডিগ্রি। এটাকে আমরা অর্ধেক করলাম, 15 ডিগ্রি হলো। তাহলে এই কোণের মান কি 15 ডিগ্রির সমান? তা কিন্তু না। তাহলে এটা 45 ডিগ্রির পুরো কোণ কত হবে? 45 ডিগ্রি। যেহেতু দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত হলো? হয়তো 25, 21, হয়তো 22 পয়েন্ট সামথিং, 22 পয়েন্ট সামথিং। আমার অপশনে কি 22 পয়েন্ট সামথিং আছে? নাই। তাহলে এখন আমার হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের পুরো কোণ কত হবে? 60 ডিগ্রি। বুঝতেছি আমরা? ক্লিয়ার? সহজ কিন্তু। এখন 30 ডিগ্রি কোণের পুরো কোণ কত? অর্থাৎ এখানে 30 আছে, তাহলে 90 হতে আর কত ডিগ্রি প্রয়োজন? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 30 ডিগ্রি। অর্থাৎ এখানে আমার কোশ্চেনে বলছে কি যে একটি কোণের মান, এই যে এই কোণের মান তার পুরো কোণকে যদি আমরা অর্ধেক করি, এই যে অর্ধেক করলাম, সেই মানের সমান হবে। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? অপশন থেকেই কিন্তু আমরা টেকনিকটা শিখে গেলাম যে এভাবেই যদি আমাদের কোণের মান অর্ধেক, দ্বিগুণ, 3 গুণ এরকম থাকে তাহলে কিন্তু আপনি অপশন থেকেই এভাবে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ এই 30 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে পুরো কোণের অর্ধেকের সমান। এই পুরো কোণটা অর্ধেক করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 30। তাহলে এই অর্ধেকের সমান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমার এটাই অ্যান্সার, গ অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, আমরা একটু ত্রিভুজের এই থিমগুলো একটু জাস্ট এক নজরে আমরা দেখে নেব, যেহেতু আমাদের বেশ কিছু ম্যাথ এখান থেকেই সলভ করতে হবে। যে আমাদের ত্রিভুজ অর্থাৎ তিনটা রেখাংশ, আপনাদের রেখাংশ এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই বা আমরা বুঝতে পারি না। রেখাংশ মানে কি? যার হচ্ছে 2টা প্রান্ত বিন্দু আছে, যার 2টা প্রান্ত বিন্দু আছে সেটাই হচ্ছে রেখাংশ। আর রেখা হচ্ছে 2 দিকেই বিস্তৃত, অসীমভাবে চলমান। তাহলে ত্রিভুজ গঠিত হয় কি দ্বারা? রেখাংশ দ্বারা। ঠিক আছে? তাহলে 3টা রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলে? ত্রিভুজ বলে। এখন ত্রিভুজ হচ্ছে কি কি থাকে? ত্রিভুজের 3টা বাহু থাকে, 3টা কোণ থাকে এবং 3টা শীর্ষবিন্দু থাকে। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে এবং ত্রিভুজ যে প্রকার ভেদগুলো আছে, বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার এবং কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। তাহলে বাহু ভেদে যদি বাহুগুলা সবগুলাই সমান হয় তাহলে হচ্ছে সমবাহু। যদি 2 বাহু সমান হয়, 2 বাহু সমান হয় তাহলে দ্বিবাহু সমান, তার মানে সমদ্বিবাহু। যদি 3টা বাহুই অসমান হয়, 3টা বাহুই যদি সমান না হয় তাহলে কি? বিষম। 3টা বাহু যদি সমান না হয় তাহলে বিষম। ক্লিয়ার? তাহলে বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। আচ্ছা, এখন এই যে সমদ্বিবাহু অর্থাৎ সমদ্বিবাহু এবং সমবাহু, একটা মজার ব্যাপার হচ্ছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই হচ্ছে 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের সবগুলা বাহুই যখন সমান হবে তখন প্রত্যেকটা কোণই হবে সমান। বাহু সমান হলে কোণগুলো সমান হবে।
এবং কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণ, সমকোণী এবং স্থূলকোণী। যখন ত্রিভুজের তিনটা কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হবে তখন সেটাকে আমরা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের আর একটা নাম হচ্ছে তীক্ষ্ণকোণ। তীক্ষ্ণকোণ তীক্ষ্ণকোণ বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে ত্রিভুজ হচ্ছে বাহুভেদে তিন প্রকার এবং কোণ ভেদে হচ্ছে তিন প্রকার। যখন আমার কোণগুলা 90 ডিগ্রি থেকে ছোট হবে তখন সেটা সূক্ষ্মকোণ। যখন একটি কোণ 90 ডিগ্রি হবে তখন সেটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এবং একটি কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তখন সেটাকে আমরা স্থূলকোণী বলবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার আপনারা করেন। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? একটি ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত হবে? একটি ত্রিভুজের বহিস্থ একটি ত্রিভুজের বহিস্থ এবং ও অন্তস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত হবে? অ্যান্সার করেন। 4-এর অ্যান্সার কি হবে? 4-এর অ্যান্সার কি হবে? সবাই একটু, আমরা যেহেতু পরীক্ষার সামনে, সবাই একটু রেসপন্স করব। সাথে সাথে আপনি যখন সাথে অ্যান্সারগুলো দিবেন আপনার কিন্তু মাথায় এটা সেট হয়ে যাবে। আপনি কোশ্চেন পড়বেন, সাথে সাথে অ্যান্সার করবেন। কি হবে? 180 ডিগ্রি। হ্যাঁ, অসংখ্য ভাই বোন কিন্তু অ্যান্সার করে দিচ্ছে। বৃষ্টি চক্রবর্তী আপু অ্যান্সার করছে, অনেকে কিন্তু অ্যান্সার করে, নদী আক্তার অ্যান্সার করে দিচ্ছে। হ্যাঁ, আপনারা এটা পারবেন, 180 ডিগ্রি, আমরা এটা জানি। ঠিক আছে, একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করি তাহলে ভিতরের কোণ এবং বাহিরের কোণ, এই দুইটা কোণ যোগ করলে আমরা 180 ডিগ্রি পাই। অনেকে দিচ্ছেন 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি দিচ্ছেন? কেন 90 ডিগ্রি হবে? তাহলে অনেকে এখনো পর্যন্ত বুঝতে পারে নাই 90 ডিগ্রি হবে কেন। অন্তস্থ বহিস্থ কোণের পরিমাণ, বাহিরের কোণ, যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে ভিতরে এবং বাহিরে যে দুইটা কোণ উৎপন্ন হয় এটা একটি সরল কোণ। এই সরল কোণ উৎপন্ন করে সরল কোণ। আর সরল কোণ মানেই হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে আগাই। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এত হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? কোণের পরিমাণ চাইছে আমাদের। একটি ত্রিভুজের কি আছে? কোণের অনুপাত দেওয়া আছে। আপনাদের একটু মনে রাখবেন, যখন কোনো অনুপাত থাকবে তাই সে বাহুর অনুপাত হোক আর কোণের অনুপাত হোক, তাহলে আমরা সেটাকে যোগ করে দেব। যখন বাহুর অনুপাত বলবে তখন বাহুর সাথে কিসের সম্পর্ক? একটি ত্রিভুজের সবগুলা বাহুর অনুপাত যদি থাকে তখন সেটা কিন্তু পরিসীমার সাথে সম্পর্ক। ঠিক আছে, এখন কোণের অনুপাত থাকবে তখন আমরা জানি কি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যখন কোণ বলবে তখন 180 ডিগ্রির সাথে সম্পর্ক কোণ বললে, তাহলে তিনটা কোণের অনুপাত। আর যখনই আমাদের অনুপাত থাকবে সবগুলো অনুপাতই আমরা যোগ করে দেব। সবগুলো অনুপাতই আমরা যোগ করে নেব। আগে সবগুলো অনুপাত আমরা যোগ করব। তাহলে 8 আছে 14 আর 10 24, অনুপাতগুলো 24। তাহলে সবগুলো কোণের অনুপাত 24। তাহলে একটি কোণের মান আগে বের করতে হবে। তাহলে 180 ভাগ হচ্ছে 24, তাকে আমরা গুণ করব কি দিয়ে? আমাদের বড়টা কোনটা আছে? এই যে 10 হচ্ছে বড়, তাহলেই হচ্ছে আমাদের 10। এখন এটা দিয়ে আমরা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার হবে 5 25 4 5 25 106 25 7 25 7 বাদ যাচ্ছে, বা 7.5। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 7 10 কে 70, তার মানে 75। অ্যান্সার হবে 75। ক্লিয়ার? আমাদের যখন এরকম অনুপাত বলবে আমরা অনুপাতগুলো যোগ করব। এখন দেখব যে আমাদের কিসের কথা বলছে? কোণের কথা বলছে। তাহলে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি সবগুলো কোণের। তাহলে সবগুলো কোণ 180 ডিগ্রি যদি আর সবগুলো অনুপাত দিয়ে যদি ভাগ করি তাহলে 1 ডিগ্রির মান বেরোয়, অর্থাৎ 1 অনুপাতের মান বের হবে। 1 অনুপাতের মান বের হবে। এখন 1 অনুপাতের যখন মান বের হবে তখন কিন্তু ঐকিক নিয়মের মতো যে আমাদের
যদি 1 অনুপাতের মান হয়ে গেলে আমরা অনুপাতগুলো দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু সেই অনুপাতগুলো আমরা পেয়ে যাব। অর্থাৎ আমাদের বলছে যে বৃহত্তম কোণের, তাহলে বৃহত্তম কোণের অনুপাত আমাদের দেওয়া আছে কত, 10 ডিগ্রি। তাহলে 10 দিয়ে আমরা গুণ করব। স্যার ক্ষুদ্রতম মান চাইলে কি ছোট মান দিয়ে গুণ করতে হবে? এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনাকে যদি ক্ষুদ্রতম বলতো তাহলে কিন্তু আপনি এই ছোট মানটা দিয়েই গুণ করলে হতো। অনুপাতগুলো যোগ করে দিবেন, দিয়ে যদি কোণ বলে তাহলে কি এই কিসের কোণ? 3টা কোণের অনুপাত। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি মানেই হচ্ছে 180 ডিগ্রি। 180কে আপনি অনুপাতগুলো দিয়ে ভাগ করলে আপনি 1 অনুপাত পাবেন। এখন আপনার ছোটটা বললো নাকি বড়টা বললো? যদি ছোটটা বলে ছোট মান দিয়ে আপনি ওই 1 অনুপাতের মান গুণ করলে ছোটটা পাচ্ছেন, আবার ওই 1 অনুপাত দিয়ে আপনি বড়টাকে গুণ করলে বড়টা পাচ্ছেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সামনে আগাই। 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? বলেন, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এরকম যদি সম্ভব অসম্ভব যদি আসে, আপনি সবসময় চিন্তা করবেন যে একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি সম্ভব না, এটা নির্ভর করবে হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে। বাহু চাইলে কি করব? বাহু আমরা সামনে, বাহু মানে হচ্ছে পরিসীমার সাথে সম্পর্ক, তখন আপনাকে পরিসীমা বের করতে হবে। ঠিক আছে, বাহুর অনুপাত দেওয়া থাকলে আপনার পরিসীমার সাথে সম্পর্ক। ঠিক আছে, আমরা সামনে এই অঙ্কগুলো করব। তাহলে এভাবে যদি একটি ত্রিভুজের যদি এভাবে অনুপাতগুলোর ত্রিভুজ অঙ্কন করা যাবে কি যাবে না, এই জাতীয় কোশ্চেন যখন আসবে আপনাকে সবসময় পিথাগোরাসের সূত্রের যে অনুপাত নিয়েই আপনাকে চিন্তা করতে হবে। এখন পিথাগোরাসের একটি অনুপাত আছে, আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। কি মুখস্থ করবেন সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এই অনুপাতগুলো একটু মুখস্থ করবেন। এই মুখস্থ এটুকু আপনি মুখস্থ করতে পারলে এখান থেকেই দেখবেন যে আপনি অসংখ্য ম্যাথ সলভ করতে পারবেন। সেটা হচ্ছে কি, এভাবেই 3, 4, 5 এটা একটা অনুপাত, 5, 6, 7 এবং আমি এখান থেকে আরেকটু ছোট করে লিখি, 3, 4, 5 এটা একটা অনুপাত, এবং 5, 12, 13 এটা একটা অনুপাত, এবং 8, 15, 17 এই অনুপাতগুলো একটু মুখস্থ করবেন। কিভাবে? দেখুন, 3 থেকে শুরু, 3, 4, 5, আবার 5 থেকে শুরু, 5, 12, 13, 5, 12, 13 এবং আবার 8 থেকে শুরু, 8, 15, 17। এখন এই অনুপাতগুলো কিন্তু পরবর্তী অনুপাতটা কি হবে? এর সাথে দ্বিগুণ, দ্বিগুণ, দ্বিগুণ করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10 এমন। আবার এটার সাথে যদি আমরা দ্বিগুণ করি তাহলে 5 দুগুণ 10, 12 দুগুণ 24, 13 দুগুণ 26, এভাবেই কিন্তু আপনার 8 দুগুণ 16, 15 দুগুণ 30, এভাবেই কিন্তু আপনার অনুপাতগুলো। এর পরবর্তীটা হবে হচ্ছে 3 গুণ 3, 6, 18। এখন আপনার যদি এমন একটা মান আপনার অপশনে থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি সেটা আপনি দাগিয়ে দেবেন যে এটা দিয়ে আমি পিথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের সূত্র অনুসারে আমি ত্রিভুজ অঙ্কন করতে পারি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই অনুপাতগুলো যদি আপনি মুখস্থ রাখতে পারেন টেকনিক দিয়ে, তাহলে কি যে আপনার একটি ত্রিভুজের যদি 2টা বাহুর মান দেওয়া থাকে, অপরটির মান কত আপনি কিন্তু সাথে সাথে অ্যান্সার করতে পারবেন। একটি ত্রিভুজের 2টা বাহুর মান দেওয়া হচ্ছে 3 আর 4, তাহলে অপর বাহুটা কত? 5। একটি ত্রিভুজের যদি একটি বাহুর মান 24 দেওয়া থাকে, 24 দেওয়া থাকে বা 24 এবং 26 যদি দেওয়া থাকে, তাহলে অপর বাহুটির মান কত আপনি কিন্তু সাথে সাথে বলে দিতে পারবেন 10। আপনি এভাবেই টেকনিক দিয়েই অ্যান্সারটা করে দিতে পারবেন, এর বাইরে কিন্তু আর যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে এই অনুপাতগুলো আপনারা একটু মুখস্থ করবেন, 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17 এভাবে। তাহলে আমাদের এখানে কি আছে? 3, 4, 5 অ্যান্সার। 3, 4, 5 বাহুর অনুপাত এমন হলে সেটা দিয়ে একটি পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কিন্তু একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি অতিভুজ হয় এটা সমান সমান অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 3 × 9,
4 4 16, দুইটাকে যোগ করলে 25 হয়, আবার 5 5 25, 25 = 25। তাহলে এটা দিয়েই আমাদের ত্রিভুজ অঙ্কন করা যায়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সামনে আগাবো। ওকে, এটা অ্যান্সার করেন। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ কি? একটি ত্রিভুজের সমকোণ ছাড়া, তাহলে আপনার সমকোণ যখন বলবে আপনি সাথে সাথেই মাথায় সেট করবেন যে একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণ যখনই বলবে তখন আপনি মাথায় সেট করবেন যে আমার একটি কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে অপর কোণের মান কত হবে? অপর দুইটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, আবার এটা 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যখন হয় তখন সেটাকে কি বলে? সূক্ষ্মকোণ। ঠিক আছে, সূক্ষ্মকোণ যেহেতু 90 ডিগ্রি থেকে যখন ছোট হবে তখন সেটাকে সূক্ষ্মকোণ বলে। প্রথম দুই সংখ্যার যোগফল তৃতীয় বা সংখ্যার চেয়ে বড় হবে। হ্যাঁ, ওকে। কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ যদি এটা হয় 28 ডিগ্রি এবং 62 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? তাহলে দুইটি কোণের পরিমাণ দেওয়া আছে, এই দুইটা কোণের অ্যান্সার করেন। খুব সহজ কিন্তু, 3 4 5, হ্যাঁ আপনারা এটা মুখস্থ করে ফেললেন। 3 4 5, 5 12 13, 6 না কিন্তু, 5 12 13। এটা অ্যান্সার করেন যে কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ এখানে দেওয়া আছে, ত্রিভুজটি কোন ধরনের? আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন, একটু শেয়ার করে ডান লিখবেন, কারণ আপনার টাইম লাইনেও কিন্তু ভিডিওটা থেকে গেলে আপনি কিন্তু উপকৃত হবেন। পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু সার্কেল যারা আছে সবাই কিন্তু এই ক্লাস থেকে উপকৃত হবে। একটু বেশি বেশি আমরা শেয়ার করব। সূক্ষ্মকোণ আগের অঙ্ক, এই অঙ্কের অ্যান্সার কি হবে? অনেকে অ্যান্সার করছে, অনেকে অ্যান্সার করছে। 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার কি হবে? 8-এর কি হবে? খুব দ্রুত আপনারা কুইকলি অ্যান্সার করবেন, কুইক খুব দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলবেন। 8-এর গ, অনেকে অ্যান্সার করেছে 8-এর গ, 8-এর গ, 8-এর গ। কেন? এই দুইটা কোণের পরিমাণ দেওয়া আছে, তো এই দুইটা কোণকে আপনি যোগ করেন। আমরা যদি দুইটা কোণের পরিমাণ থাকে 28 ডিগ্রি প্লাস হচ্ছে 62 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি কত পাচ্ছি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর কোণটা কত হবে? অপর কোণটা কত হবে? অনেকে স্থূল কোণ দিচ্ছে, অনেকে সমকোণ দিচ্ছে, অনেকে দিচ্ছে বি দিচ্ছে, অনেকে সূক্ষ্মকোণী দিচ্ছে, অনেকে স্থূলকোণী দিচ্ছে। কেন? দুইটা কোণ, একটি ত্রিভুজের দুইটা কোণ, তাহলে একটি ত্রিভুজের দুইটা কোণের এই যে দুইটা কোণ, একটি 28 ডিগ্রি ধরুন, আর একটা হচ্ছে 62 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত? তাহলে আমরা জানি টোটাল মিলাই হচ্ছে তো 180 ডিগ্রি। তাহলে 180, তাহলে 180 থেকে এই দুইটা কোণের সমষ্টি যদি আমরা 90 ডিগ্রি বাদ দেই, আমরা কত পাচ্ছি? 90 ডিগ্রি, তাই না? তাহলে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। সমকোণ হবে অ্যান্সার। সমকোণ, এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে টোটাল মিলাই যদি 180 হয়, 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আমরা 90 ডিগ্রি পাচ্ছি। ওকে, একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত, আপনাদেরকে কি বলছি যে অনুপাত যখন আসবে তখন 3টি কোণের অনুপাত যখন এটা তো আর কোণের মান চাই নাই, এখন 3টা অনুপাত আছে, 3টা বাহুর অনুপাত বা 3 কোণের অনুপাত আছে, 3 কোণের অনুপাত আছে। এটা কিন্তু খুব সহজ অ্যান্সার, দেখেই অ্যান্সার করেন। 3টা কোণের অনুপাত আছে। আমরা কি জানি? ত্রিভুজের যদি সমবাহু ত্রিভুজের সবগুলো কোণই কি সমান, সমবাহুর ক্ষেত্রে সবগুলো কোণই কিন্তু সমান, এখন যদি এরকম হয় সমদ্বিবাহু, তাহলে কিন্তু এই যে সমদ্বিবাহু দুইটা কোণের অনুপাত কিন্তু সেম। ঠিক আছে, অনুপাত কখন হয়?
এখন সমদ্বিবাহু, দেখুন এখানে দ্বিগুণ, এই দুইটা অনুপাত যা আছে তার দ্বিগুণ হচ্ছে অপরটা, এরকম যদি হয় তাহলে হচ্ছে কি সমদ্বিবাহু। সমদ্বিবাহু দুইটা অনুপাত যখন সেম তখন কিন্তু আমাদের সমদ্বিবাহু হবে। সরি, সমকোণী, সমকোণী হবে, সমকোণী, সরি, যে একটি কোণের অনুপাত দ্বিগুণ, তাহলে এটা যা আছে এই দুইটাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ এখানে 1 অনুপাত, এখানে 1 অনুপাত, আর এটা হচ্ছে 2 অনুপাত, তাহলে সমকোণের ক্ষেত্রে কি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি, তাহলে এই দুইটার দ্বিগুণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। আবার পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান কোণ দিয়ে আমরা এটা নির্ণয় করব, কোণ থেকেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমকোণী। ওকে, একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার ও অতিভুজ 6 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? এটা অ্যান্সার করেন। একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার ও অতিভুজ 6 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? একটি ত্রিভুজের ভূমি আছে কত? 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের অঙ্ক যখনই আসবে আপনি একটি ত্রিভুজ এঁকে ফেলবেন। তাহলে ত্রিভুজের ভূমি আছে কত? 4 সেন্টিমিটার ও অতিভুজ আছে 6 সেন্টিমিটার, তাহলে উচ্চতা কত হবে বলেন? উচ্চতা কি হবে? উচ্চতা কি হবে? এটা অ্যান্সার করেন যে একটি ত্রিভুজের ভূমি আছে 4 সেন্টিমিটার, অতিভুজ আছে 6 সেন্টিমিটার, এই উচ্চতা কি হবে? যখন আমাদের অতিভুজ চাইবে তখন আমরা উচ্চতা এবং ভূমি এই দুইটাকে স্কয়ার করে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা অতিভুজটা পাই। কিন্তু যখন যে কোনো এই দুইটার কোনো একটা মান যখন আমাদের জানতে চাই তখন আমরা কি করি? অতিভুজ স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাকে আমরা রুট করি, তাকে আমরা রুট করব। রুট করলে কিন্তু আমরা উচ্চতা পেয়ে যাচ্ছি। তাহলে 636 মাইনাস হচ্ছে 4 4 16, তাকে আমরা রুট করব। তাহলে 36 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে আমরা কি পাচ্ছি? রুট 20। ঠিক আছে, এখন এই 20কে আমরা কিভাবে লিখতে পারি? 4 × 5 = 20, তার রুট। এখন 4কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 2√5, 2√5, 2√5 অ্যান্সার। শুধুমাত্র এই উচ্চতাটা আমাদের বের করতে হবে পিথাগোরাসের সূত্র অনুসারে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে আগাই। এটা অ্যান্সার করেন। একটি ত্রিভুজের পরিসীমা এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত এত হলে ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? এই যে অনুপাত যখনই আসবে তখনই আমরা কি করব? অনুপাতগুলো যোগ করব। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে একটু আগে আমরা যে অনুপাত নিয়ে আলোচনা করছিলাম, যদি বাহুর অনুপাত দেওয়া থাকে, এই যে বাহুর সাথে কিসের সম্পর্ক? পরিসীমা। বাহুর সাথে পরিসীমার সম্পর্ক, আর কোণের সাথে 180 ডিগ্রির সম্পর্ক হবে। অর্থাৎ ত্রিভুজের যখন কোণ হবে তখন আপনি 180 ডিগ্রি চিন্তা করবেন কোণের অনুপাত যদি থাকে। আর যদি বাহুর অনুপাত থাকে, অর্থাৎ একটি ত্রিভুজের সবগুলা বাহু মিলাই, সবগুলা বাহুকে আমরা যোগ করলে কি পাই? পরিসীমা পাই। চতুর্ভুজের ক্ষেত্রেও একই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অনুপাতগুলো কি আছে? 3 + 4 + 5, তাহলে 4 × 3 = 7 × 5 = 12, 4 × 3 = 7, 7 × 5 = 12, তাহলে অনুপাতগুলো যোগফল হচ্ছে 12। এখন এই পরিসীমা, তাহলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? এই যে বৃহত্তম বাহু, এটা হচ্ছে বড় বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমা যখন থাকবে সবগুলো বাহুর যোগফল, তাহলে 36 ভাগ হচ্ছে 12 যখন দিব তখন আমরা কি পাবো? 1 অনুপাতের মান পাবো, অর্থাৎ 3 × 36, তাহলে 3। এখন বড়টা যেটা সেটা দিয়ে আমরা গুণ করলে আমরা বড় মানটা পাবো, 3 × 5 = 15। ঠিক আছে, ক্লিয়ার?
আমাদের যখন অনুপাতগুলো দুইভাবে থাকবে, একটা হচ্ছে যে বাহুর অনুপাত দেওয়া থাকবে, তো যখন বাহুর অনুপাত থাকবে সেটা কিন্তু পরিসীমার সাথে সম্পর্ক, আর যখন কোণের অনুপাত থাকবে সেটা হচ্ছে আপনার 180 ডিগ্রির সাথে সম্পর্ক। ঠিক আছে, ওকে, সামনে আগাই। একটি সমদ্বিবাহু অর্থাৎ যে ত্রিভুজের দুই বাহু সমান, তাহলে সমদ্বিবাহু সমকোণী, দুই বাহু সমান এবং একটি কোণ 90 ডিগ্রি। যদি সবসময় এভাবে চিন্তা করবেন অঙ্কগুলো পড়ে পড়ে, সমদ্বিবাহু তার মানে হচ্ছে দুই বাহু সমান, সমকোণী তার মানে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এরকম একটা ত্রিভুজ আপনাকে কিন্তু অঙ্কন করতে হবে। সমদ্বিবাহু তার মানে এই বাহু সমান, অতিভুজ বড়, তাহলে দুই বাহু সমান, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমার দেওয়া আছে এত মিটার। ত্রিভুজটির অতিভুজ চাইছে, তো অতিভুজ তো আমার জানা নেই, অতিভুজ আমার চাইছে, তাহলে দুই বাহুর ভিতরে একটি বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, অপরটি কি হবে? যেহেতু আমার বলছে সমদ্বিবাহু, তাহলে একটি বাহু যদি 5 হয় অবশ্যই অপরটি 5 হবে, তাই না? সমদ্বিবাহু সমকোণী, তাহলে দুই বাহু সমান, তাহলে অতিভুজ, অতিভুজ সমান সমান কি হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ সমান সমান √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, 5 5 25 প্লাস 5 5 25 তার রুট, অর্থাৎ √50। √50 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 গুণ 25 25 এভাবে লিখতে পারি। এখন 25 কে যদি আমরা রুট করি তাহলে কি পাচ্ছি? 5 আর √2, 5√2। ঠিক আছে, ওকে, তাহলে 5√2 অ্যান্সার। আপনারা একটু অ্যান্সার করেন, ওকে, এটা অ্যান্সার করেন। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? আমরা একটু বেশি করে একটু রেসপন্স করি, খুব দ্রুত আমরা একটু অ্যান্সারগুলো করে দিই। 13-র অ্যান্সার কি হবে? সবাই একটু খাতা কলম নিয়ে বসি, আমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসি, তাহলে ম্যাথগুলা কিন্তু আপনার সাথে সাথে সলভ করা হয়ে যাবে। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জ্যামিতির থেকে আপনাদের যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন বুঝে বুঝে। এই যে একটি সমদ্বিবাহু, যখনই আপনার সমদ্বিবাহু বলছে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে এখন আমার ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? স্যার আমি পিডিএফ এবং পরীক্ষা দিতে পারছি না। কেন পারছেন না? আমাদের যে লাস্টে যে 60 নাম্বারটা আছে, এই যে 60 নাম্বারটায় আপনি একটু মেসেজ করবেন। ঠিক আছে, এই 60 নাম্বারটা আপনি একটু মেসেজ করবেন, তাহলে আপনার প্রবলেম সলভ করে দিবে। ঠিক আছে, যাদের সমস্যা হয় অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে, এইখানে যে নাম্বার ক্লাস চলাকালীন ফুটারে যে নাম্বারটা থাকে এই নাম্বারটায় আপনি নক দিবেন, তাহলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য এত দেওয়া আছে, আমার ক্ষেত্রফল চাইছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা? একটু সমকোণী সমদ্বিবাহু বলছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য আছে কত? 12। এখন ক্ষেত্রফল কত আছে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের ভূমি আর উচ্চতা জানা নেই, কিন্তু সমদ্বিবাহু মানে দুই বাহু সমান হবে। স্যার একটু সহজ, কিন্তু পরীক্ষার সময় রাফ করতে অনেক দেরি হয় কেন? আপনি যদি বুঝতে পারেন, আপনার মাথা যদি 3 গুণ 4 গুণ চলে, তাহলে আপনার রাফ করতে দেরি হবে কেন? এই যে সমদ্বিবাহু, তার মানে একটি বাহু যদি এক্স হয় অপরটি অবশ্যই এক্স, আমরা ধরে নিলাম, আমাদের বাহুর দৈর্ঘ্য জানা নেই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে এক্স গুণ এক্স সমান সমান হচ্ছে হাফ এক্স স্কোয়ার। এখন অতিভুজের মান আমাদের এই দৈর্ঘ্য আর প্রস্থটা বের করে নিতে হবে। তাহলে অতিভুজ সমান সমান আমরা যে সূত্রটা জানি, অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার, এই সূত্র দিয়ে। তাহলে আমরা যদি এখন মান বসাই, অর্থাৎ এই এক্স স্কোয়ার, এটা যদি বাম সাইডে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 12 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2x স্কোয়ার সমান সমান 144। তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 7 দুগুণ 14 আর 2 দুগুণ 4, 72। অর্থাৎ এই এক্স স্কোয়ারের মান যেহেতু আমার সরাসরি এক্স স্কোয়ার আছে, এখানে শুধু আমি 72 বসাই দেবো, হাফ গুণ 72।
এটা যদি আবার কাটাকাটি করি, 3 দুগুণ 6, 12, 6 দুগুণ 12, 36, অর্থাৎ 36 আনসার। ক্লিয়ার? হ্যাঁ, আপনারা তো অনেকেই পাচ্ছেন। খুব সহজ তো, এই অঙ্ক কিন্তু খুব সহজ। আমরা আরো বেশ কিছু ম্যাথ সলভ করবো, অনেক ম্যাথ সলভ করবো কিন্তু আজকে। এই একটি ক্লাসের মাধ্যমে আপনি যদি মনোযোগ দিয়ে এই ক্লাসটি শেষ পর্যন্ত করে থাকেন, এখান থেকে কিন্তু আপনি 4-5 মার্ক ইনশাল্লাহ কমন করতে পারবেন। এখান থেকেই কিন্তু আপনার কোশ্চেন আসবে, এইখান থেকেই আপনার কোশ্চেন আসবে। তাহলে আমরা সামনে আগাই। ওকে, এটা অ্যান্সার করেন। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত বলেন? একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 4 কোণের সমষ্টি কত? একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? অ্যান্সার করেন। একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কি হবে? একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? এই যে একটি চতুর্ভুজ, তাহলে 4টা কোণ 90 ডিগ্রি করে, অথবা একটি এভাবেও আপনি চিন্তা করতে পারেন। একটি চতুর্ভুজের ভিতরে যদি আমরা একটি কর্ণ অঙ্কন করি, তাহলে 2টা ত্রিভুজ তৈরি হয়। তা আপনি ত্রিভুজেরটা জানলেই হচ্ছে যে আমরা ত্রিভুজের কয়টা 180 ডিগ্রিকে 2 বার গুণ করলে আমরা 360 ডিগ্রি পাই। অর্থাৎ কত সমকোণ? 4 সমকোণ। 360 ডিগ্রি হচ্ছে 4 সমকোণ। 4 সমকোণ, 4 সমকোণ। ঠিক আছে? একটি চতুর্ভুজের ভিতরে 2টা ত্রিভুজ অঙ্কন করা যায়। ওকে, আপনারা অনেকে অ্যান্সার করছেন। এই প্রশ্নে অ্যান্সার করেন। একটি চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি 280 ডিগ্রি, চতুর্থ কোণটির মান কত? এটা অ্যান্সার করেন। 3টি কোণের সমষ্টি আমরা কিন্তু একটু আগেই জেনে আসছি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যদি 3টি কোণের মান যদি 280 ডিগ্রি হয়, তাহলে এটা অ্যান্সার কি হবে? 15 অ্যান্সার কি হবে? 15। খুব দ্রুত, আমরা একটু দ্রুত অ্যান্সার করব, কুইক অ্যান্সার করব, কুইক। আচ্ছা, তাহলে 360 ডিগ্রিকে যদি আমরা 280 দ্বারা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? 8 আর 8 16, অর্থাৎ 80 ডিগ্রি। 80 ডিগ্রি। অসংখ্য ভাই বোন কিন্তু অ্যান্সার করে দিচ্ছে। হ্যাঁ, আমরা বুঝে বুঝে অ্যান্সার করব আমরা। আচ্ছা, এটা অ্যান্সার করেন যে চতুর্ভুজের 4 কোণের অনুপাত দেওয়া আছে। কোণগুলোর অনুপাত দেওয়া আছে, বৃহত্তম কোণের পরিমাণ কত? আপনাদের কিন্তু একইভাবে ত্রিভুজের ক্ষেত্রে অনুপাত আর চতুর্ভুজের ক্ষেত্রে অনুপাত, দুইটার কি হবে বলেন? যখন ত্রিভুজের ক্ষেত্রে অনুপাত বলবে কোণের অনুপাত, তখন আপনি 180 ডিগ্রি চিন্তা করবেন। আর চতুর্ভুজের ক্ষেত্রে কত চিন্তা করবেন? 360 ডিগ্রি। ঠিক আছে? কোণের অনুপাতগুলো আমরা যোগ করে ফেলবো। অনুপাত দেওয়া থাকলে আমাদের যোগ করে ফেলতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এটাও কিন্তু প্রাইমারি, নিবন্ধন সব জায়গাতেই কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, এই অনুপাত থেকেই। ঠিক আছে? তাহলে অনুপাতগুলো আমরা যদি যোগ করি, 2 আর 2 4, আর 5, 5 আর 3 8, তাহলে অনুপাতগুলো যোগফল কত হলো? 8। এখন এই কোণের টোটাল কোণ কত আছে? একটি চতুর্ভুজের এই যে 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে 360 ভাগ হচ্ছে 8, তাহলে কত হয়? 8 দুগুণ 5, 5 3 4 32, কাটাকাটি করলে 4 4 32, 40, 5 40, 45, অর্থাৎ 45 হচ্ছে আমার এক অনুপাত। তাহলে আমার সব থেকে বড় কোণটা 3টা। 3 5 15, 5 হাতে 1, 3 4 12, আর 1 13, 135। ঠিক আছে? ওকে,
তাহলে আমরা সামনে আগাই। এটা আনসার করেন। যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল ও অপর দুইটা বাহু অসমান্তরাল তাকে কি বলে? যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল ও অপর দুইটা বাহু অসমান্তরাল, সমান্তরাল নয়, তাকে কি বলে? যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, অপর দুইটা বাহু অসমান্তরাল, তাকে কি বলে? ট্রাপিজিয়াম, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক। ঠিক আছে, আমরা যদি দেখি বর্গক্ষেত্র সবগুলা বাহুই হচ্ছে সমান এবং সমান্তরাল, কোণগুলোও সমান, তাই না? আয়তক্ষেত্র বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। সামান্তরিক অর্থাৎ বাহুগুলো হচ্ছে সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। সামান্তরিক এবং আয়তক্ষেত্রের ভিতরে পার্থক্য হচ্ছে কর্ণ এবং কোণে। ঠিক আছে, আমরা একটু চিত্রে আঁকি। বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহুই সমান। এটা যদি বাহু যদি 5 মিটার হয়, এই বাহু 5 মিটার, এই বাহু 5 মিটার, এই বাহু 5 মিটার, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এরপরে হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বিপরীত বাহুগুলো হচ্ছে সমান, অর্থাৎ এটা যদি 5 মিটার হয়, এটা 5 মিটার, এটা যদি 4 মিটার হয়, এটা 4 মিটার, এবং বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে 90 ডিগ্রি, কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি থেকে বড় হয়, কিন্তু বাহুগুলো সমান্তরাল। প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান্তরাল, কিন্তু সমান নয়, বাহুগুলো সমান নাও হতে পারে। এটা 5, এটা 7, এটা 8, এটা 4, এটা 6, এমন হতে পারে। এবং একটি কোণ 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রিও হতে পারে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়। তাহলে আমরা এটা হচ্ছে সামান্তরিক। তাহলে এটা কি হবে? এটা আনসার কি হবে স্যার? একটু ফাস্ট করেন। হ্যাঁ, ফাস্ট করাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে এটা হবে হচ্ছে যে দুইটা বাহু সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর দুইটা হচ্ছে অসমান্তরাল, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ঠিক আছে। হ্যাঁ, আপনারা অনেকে আনসার করছেন ট্রাপিজিয়াম। এই এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল, অপর দুইটা হচ্ছে অসমান্তরাল। ওকে, এটা আনসার করেন। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে কি? কি হবে? এটা আনসার করেন। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে। আমরা জানি কি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় তারা কিন্তু সমান নয়, সামান্তরিক এরকম হয়। তাহলে এটার কর্ণ কিন্তু সমান নয়, সামান্তরিকের কর্ণ সমান নয়, কর্ণ সমান নয় সামান্তরিকের ক্ষেত্রে। সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু একটি সামান্তরিকের কর্ণ যদি পরস্পর সমান হয়, তাহলে সেটা কি হয়? কি হবে? আয়তক্ষেত্র, রাইট। এই কর্ণ যখন সমান হবে তখন সেটা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্র। অসংখ্য ভাই বোন কিন্তু অ্যান্সার করছে, কিন্তু অনেকে কিন্তু রম্বসে অ্যান্সার করে দিচ্ছে, অনেকে কিন্তু রম্বসে অ্যান্সার করে দিচ্ছে। ঠিক আছে, বিপরীত বাহুগুলো হচ্ছে সমান, অর্থাৎ এটা যদি 5 মিটার হয়, এটা 5 মিটার, এটা যদি 4 মিটার হয়, এটা 4 মিটার, এবং বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে 90 ডিগ্রি, কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি থেকে বড় হয়, কিন্তু বাহুগুলো সমান্তরাল। প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান্তরাল।
কিন্তু সমান নয়, বাহুগুলো সমান নাও হতে পারে। এটা 5, এটা 7, এটা 8, সরি এটা 4, এটা 6, এমন হতে পারে। এবং একটি কোণ 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি হতে পারে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়। তাহলে আমরা এটা হচ্ছে সামান্তরিক। তাহলে এটা কি হবে? এটা আনসার কি হবে স্যার? একটু ফাস্ট করেন। হ্যাঁ, ফাস্ট করাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে এটা হবে হচ্ছে যে দুইটা বাহু সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর দুইটা হচ্ছে অসমান্তরাল, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ঠিক আছে। হ্যাঁ, আপনারা অনেকে আনসার করছেন ট্রাপিজিয়াম। এই এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল, অপর দুইটা হচ্ছে অসমান্তরাল। ওকে, এটা আনসার করেন। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে কি? কি হবে? এটা আনসার করেন। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে। আমরা জানি কি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় তারা কিন্তু সমান নয়, সামান্তরিক এরকম হয়। তাহলে এটার কর্ণ কিন্তু সমান নয়, সামান্তরিকের কর্ণ সমান নয়, কর্ণ সমান নয় সামান্তরিকের ক্ষেত্রে। সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু একটি সামান্তরিকের কর্ণ যদি পরস্পর সমান হয় তাহলে সেটা কি হয়? কি হবে? আয়তক্ষেত্র, রাইট। এই কর্ণ যখন সমান হবে তখন সেটা হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে। আয়তক্ষেত্র। অসংখ্য ভাই বোন কিন্তু অ্যান্সার করছে, কিন্তু অনেকে কিন্তু রম্বসে অ্যান্সার করে দিচ্ছে, অনেকে কিন্তু রম্বসে অ্যান্সার করে দিচ্ছে, ঠিক আছে। রম্বস তো আর সামান্তরিক না। সামান্তরিক রম্বসের ক্ষেত্রে কিন্তু বাহুগুলো সব সমান। রম্বস আর বর্গক্ষেত্র এই দুইটা হচ্ছে কাছাকাছি। রম্বস আর বর্গক্ষেত্র, সামান্তরিক এবং আয়তক্ষেত্র এই দুইটার ন্যাসার কিন্তু কাছাকাছি, ঠিক আছে। মনে থাকবে, বর্গক্ষেত্র এবং হচ্ছে রম্বস এই দুইটা কিন্তু কাছাকাছি, কিন্তু সামান্তরিক এবং বর্গক্ষেত্র, সামান্তরিকের বিপরীত বাহুগুলোই সমান্তরাল, বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল। কিন্তু এই কর্ণ এবং কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি এবং কর্ণ দুইটা হচ্ছে সমান, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ সমান নয়। এখন কোনো একটি সামান্তরিকের কর্ণ যদি এরকম সমান হয়ে যায় তখন সেটা আয়তক্ষেত্র হয়। ওকে, এটা আনসার করেন। কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহার একটি কি হবে? কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, একটি কোণ যদি সমকোণ হয়, আপনাদের জন্য এই জিনিসগুলো কিন্তু দেখেন প্রাইমারি পরীক্ষায় এসে থাকে, বারবার কিন্তু এসে থাকে, এটা কিন্তু আবারও আসবে, এগুলো কিন্তু এসে থাকে প্রাইমারি পরীক্ষায়, কিন্তু এখান থেকে কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। ওকে, তাহলে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, একটি সামান্তরিক যদি সমকোণ হয়ে যায়, একটি কোণ যদি সমকোণ হয়ে যায়, একটি কোণ যদি সমকোণ হয়ে যায় তখন সেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র হবে, ঠিক আছে। অনেকে গয় অ্যান্সার করছে কেন? ট্রাপিজিয়াম কেন? ট্রাপিজিয়াম কেন? ট্রাপিজিয়াম হবে না, রম্বস হবে না, বর্গ হবে না কেন? এটা সামান্তরিকের সাথে সম্পর্ক, সামান্তরিকের সাথে সম্পর্ক, ঠিক আছে। সামান্তরিকের সাথে সম্পর্ক শুধুমাত্র আয়তক্ষেত্রের, বর্গক্ষেত্রের সাথে সম্পর্ক হচ্ছে রম্বসের। ওকে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার হলে ক্ষেত্রফল কত হবে বলেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? কুইক, এটা কুইক অ্যান্সার করেন। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এত, প্রস্থ দেওয়া আছে এত, ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, গুণ করেন, দেখেই অ্যান্সার করেন।
এটা কিন্তু খাতা কলম প্রয়োজন নাই, দেখেই অ্যান্সার করতে পারবেন। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে এই দুইটা মান যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের অ্যান্সার করে দিচ্ছে। 3 × 4 = 1200 অ্যান্সার। হ্যাঁ, আয়তক্ষেত্র। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ওকে, এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করে দেন। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা এত মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কি হবে? ঘরটির দৈর্ঘ্য কি হবে? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা, এই যে আমরা বলছি, মাথায় সেট করবেন যে পরিসীমা মানেই হচ্ছে সবগুলা বাহুর যোগফল। একটি আয়তক্ষেত্রের একটা আয়তাকার, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, এটা দৈর্ঘ্য, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কি হবে? x + 4। ঠিক আছে, আর পরিসীমা কি হবে? সবগুলা বাহুই যোগফল। এখন একটু আমরা মনোযোগ দেই, আমরা সূত্র মুখস্থ করব না, আমরা কিন্তু দেখি পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়। এটা যদি দৈর্ঘ্য হয়, আমরা জানি কি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল, তাহলে এটা যদি দৈর্ঘ্য হয়, অপরটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ হয় তাহলে অপরটাও হচ্ছে প্রস্থ, তাই না? এখন সবগুলা বাহুর যোগফল, পরিসীমা মানেই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রেও সবগুলা বাহুর যোগফল, চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু একই, যে সবগুলা বাহুর যোগফল। এখন এই সবগুলা বাহুকে এখন যদি আমরা যোগ করি তাহলে কি হয়? যেহেতু এখানে একটা দৈর্ঘ্য, এখানে একটা দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য, তাহলে হচ্ছে দুইটা দৈর্ঘ্য প্লাস দুইটা প্রস্থ আছে, তাহলে দুইটা প্রস্থ। ঠিক আছে, দুইটা প্রস্থ। এখন যদি আমরা এই উভয় পক্ষে 2টা কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি? দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এভাবেই কিন্তু সূত্রটা আসছে। অনেকেই সূত্র আমরা মুখস্থ করি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আপনি এটাই সবসময় মাথায় রাখবেন যে পরিসীমা মানেই হচ্ছে সবগুলা বাহুর যোগফল। তো যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল, তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় অপরটা দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ হয় অপরটাও প্রস্থ। এখন সবগুলাকে আমরা যোগ করলাম, তাহলে আমার এখানে দুইটা দৈর্ঘ্য আছে, দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থ আছে, যোগ করলাম দুইটা দৈর্ঘ্য, এটা কমন নিলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু এখান থেকে দেখি যে 2 × দৈর্ঘ্য কত আছে? x + 4 প্লাস প্রস্থ আছে x, সমান সমান পরিসীমা আমার কত দেওয়া আছে? 32। ওকে, তাহলে এটা যদি আমরা এখন ভিতরে যোগ করি তাহলে 2x প্লাস হচ্ছে 4 সমান সমান, এখানে ভাগ আছে, সরি গুণ আছে, এটা ভাগ হয়ে গেল, তাহলে এটাকে যদি আমরা এ করি 16 × 32, তাহলে 2x সমান সমান 8, এখানে প্লাস আছে, এই পাশে এসে যদি মাইনাস হয় তাহলে তাকে যদি 16 থেকে যদি 8 আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 32। হ্যাঁ, আচ্ছা, 2x, তাহলে 16 থেকে যদি 8 বাদ দেয়, 8 × 2 = 16, 8 পাচ্ছি, তাহলে x সমান সমান হচ্ছে, কাটাকাটি করলে 4 × 2 = 8, 4। তাহলে কোথাও বলেছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি, ঘরটির পরিসীমা। আচ্ছা, 2 × দৈর্ঘ্য আমার এটা 4, আর ধরছি কেন 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে 12 হয়, 12, তাহলে x সমান সমান 6 × 2 = 12, 6,
তাহলে 6+4 যদি হয় তাহলে 10। ঠিক আছে, সহজ কিন্তু। ওকে, ঠিক আছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এত মিটার, 150 মিটার ও 100 মিটার। বাগানটির দৈর্ঘ্য 20% ও প্রস্থ 10% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত? অঙ্ক অনেক বড়, তাই না? সমাধান কিন্তু অনেক ছোট। সমাধান হবে অনেক ছোট, এটার অঙ্কটা অনেক বড় কিন্তু সমাধান কিন্তু অনেক ছোট, তাই না? হ্যাঁ, এটা আগে ঠিক ছিল। ওকে, তাহলে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত মিটার, 150 মিটার ও 100 মিটার। বাগানটির দৈর্ঘ্য 20% ও 10% বৃদ্ধি হলো। এখন আমরা বৃদ্ধিটা আমরা একটু দেখি যে আগের দৈর্ঘ্য কত ছিল? 150 দৈর্ঘ্য, তাহলে 150-এর সাথে 20% বেড়ে গেল। তাহলে 20% বৃদ্ধি মানে কি? 100-তে 20 বাড়ছে, তাহলে 100-তে যদি 20 বাড়ে তাহলে আর 50 কত বাড়লো? আরো 10, তাহলে 130। ঠিক আছে, তাহলে 150-এর সাথে আমরা 30 যোগ করলে আমরা 180। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে আমার 100 মিটার প্রস্থ বৃদ্ধি হলো, তাহলে 100 প্লাস হচ্ছে কত? 10%, তার মানে হচ্ছে 10 সমান সমান 110। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন এই দুইটাকে আমরা গুণ করব, 180 গুণ হচ্ছে 110, তাহলে 8×10 80, 8×10 198, আর দুইটা শূন্য। ক্লিয়ার? এখানে শুধুমাত্র আমাদের বলছে যে নেট স্লো, নেট প্রবলেম স্লো। নেট প্রবলেম কি একটু কমেন্টে জানান। আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি? সাদিকা সাবা আনসার বলছে যে নেট প্রবলেম। 130 হলো কেমন করে? কোনটা 130? আগেরটা নাকি? বুঝতে পারি না হয়তো, যাই হোক। আচ্ছা, তাহলে এই প্রশ্নের আনসার কিন্তু 19,800। যেহেতু আমার দৈর্ঘ্য এবং প্রস্থ এটা বৃদ্ধি, তাই না? আপনি এভাবেও করতে পারবেন যে 150 যোগ 150 এর, তার মানে হচ্ছে 20 বাই হচ্ছে 100, এভাবে কাটাকাটি করেও আপনি করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এভাবে করতে যাবেন না, এগুলো সমস্যা। দেখেই বলবেন যে 150-এ 20% বেড়ে গেল, তাহলে 100-তে যদি 20 বাড়ে আর 50 কত? 10 বাড়বে, তাহলে 130 বেড়ে গেল, তার মানে 180 দৈর্ঘ্য প্রস্থ, এভাবেই। ওকে, এটা অ্যান্সার করেন। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য কি হবে? একটি বর্গক্ষেত্রের, আমরা জানি কি বর্গক্ষেত্র, একটি বর্গক্ষেত্র সবগুলা বাহুই হচ্ছে সমান। এই বাহু যদি এ হয়, এই বাহু এ, এই বাহু এ, সবগুলা বাহুই হচ্ছে সমান। এখন কর্ণ, এই যে কর্ণ, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কি হবে? তাই না? পিথাগোরাসের সূত্র অনুসারে আপনি বের করেন তো। এই কর্ণ, এটা যদি কর্ণ হয়, এটা যদি কর্ণ হয় তাহলে এটা অতিভুজ, এটাকে আমরা অতিভুজ ধরলাম, যেহেতু এটা একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, তাই না? তাহলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ সমান সমান √, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই ত্রিভুজটাকে আমরা নেব, এই ত্রিভুজটা। তাহলে ভূমি আছে এ আর উচ্চতা আছে এ, তাহলে এ স্কয়ার প্লাস হচ্ছে এ স্কয়ার, যেহেতু অতিভুজ স্কয়ার সমান সমান, এই যে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? ভূমি স্কয়ার। তো আচ্ছা, তাহলে কর্ণ সমান সমান কি পাচ্ছি? সমান সমান এই যে √,
2a², যেহেতু a² আর a² যোগ করলে হচ্ছে 2a²। এখন এটাকে যদি আমরা এই যে √2 আর এর উপরে স্কয়ার আর স্কয়ার কেটে গেলে √2a, এটা কিন্তু আমাদের কর্ণ, তাই না? আমরা কিন্তু এমন ভাবে দেখাচ্ছে, আপনি পরীক্ষার হলের সূত্র যদি ভুলেও যান, একটি বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি সেটা যদি আপনি ভুলেও যান, এভাবেও যেন আপনি বের করতে পারেন। ঠিক আছে, এভাবেই কিন্তু আপনি বের করতে পারবেন যে কর্ণ, তাহলে অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, এভাবেই কিন্তু আপনি বের করতে পারবেন। এখন আপনি √2 এর মান কত দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, a, তার মানে 1 সমান সমান √2। আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনি পরীক্ষার খাতায় সূত্র ভুলে গেলেও আপনি যেন বের করতে পারেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে আগাই। এটা অ্যান্সার করেন, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? এটা কিন্তু এখন সহজ। ঠিক আছে, এটা অ্যান্সার করেন, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য √2a আমরা কিন্তু দেখে আসলাম। আপনি এভাবেও বের করতে পারবেন, এই যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, এটাও 5 এটাও 5, তাহলে কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণ কি হবে, তার মানে অতিভুজ, এই অতিভুজটার দৈর্ঘ্য কি হবে, কর্ণের দৈর্ঘ্য কি হবে, এই অতিভুজ। এখন কর্ণ সমান সমান √5² প্লাস 5²। ঠিক আছে, এই সূত্র দিয়ে আপনার বের করার দরকার নাই, আপনি এভাবে বের করেন, 5 × 5 = 25 প্লাস 5 × 5 = 25, তার মানে হচ্ছে 50, আর 50 মানে হচ্ছে √50। এটাকে যদি আবার আমরা এভাবে লিখি 2 × 25, তাহলে 5√2, এভাবেই কিন্তু আপনি বের করতে পারবেন। আবার এখানে মান বসায় দিলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আপনি মান বসাই দেন এর মানটা, তাহলে √2 আর 5, অর্থাৎ 5√2, এখানে কিন্তু অ্যান্সার। কিন্তু আপনি যদি পরীক্ষার হলে আপনি সূত্র ভুলেও যান, সেটাও কিন্তু আপনি এভাবেই করতে পারবেন, 5√2। ওকে, এটা অ্যান্সার করেন। সহজ লাগছে না কঠিন? আপনাদের এই কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ ভাবেই কিন্তু আমরা অ্যান্সার করব। ঠিক আছে, এটা অ্যান্সার করেন। একটা কঠিন অঙ্ক নাকি সহজ? কিন্তু খুব সহজ। এই অঙ্কগুলোর থেকেই আপনাদের কোশ্চেন আসবে। আপনাদের পরীক্ষার আগেই কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা অ্যান্সার করে দেন। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, সবগুলা বাহুই যেহেতু সমান, তাহলে বাহু গুণ বাহু, তার মানে a²। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি জানি আমরা, √2a। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে আমার কত দেওয়া আছে, 7.5 সমান সমান √2a। তাহলে আমার ক্ষেত্রফল বের করতে হলে আমার বাহুর দৈর্ঘ্য প্রয়োজন, তাহলে আমি এর মানটা এখান থেকে আমি বের করে নেব। তাহলে আমার 7.5 বাই হচ্ছে √2। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা বাহুর মান বেরোলো। এখান থেকে আমরা আর কাটাকাটি করলাম না, এই বাহুর মানটা শুধু আমি এখানে বসাই দিলে 7.5 বাই √2, সেটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কিন্তু এই যে 27 × 56, 5 × 5 = 25, উপরে 25, নিচে হচ্ছে 2, এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 2 × 2 = 4, অর্থাৎ এখানে 28.125। ঠিক আছে, এটা অ্যান্সার আসবে। ওকে, এটা কিন্তু সহজ। ক্লিয়ার তো? ক্লিয়ার? কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কি? এইখান থেকে কিন্তু সহজ, কিন্তু আমি একেবারে সহজ বিষয়গুলোর থেকে আপনি কিভাবে অ্যান্সার করতে পারবেন সেগুলোই কিন্তু আমি রেখেছি, খুব কঠিন কিছু রাখি নাই। এটা অ্যান্সার করেন।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ, এটা প্রস্থ হবে, প্রস্থ প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফল কি হবে? খুব সুন্দর কিন্তু এটা অ্যান্সার করেন। জ্যামিতি অনেকে ভয় পায় নাকি? জ্যামিতি অনেকে ভয় পায়। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এর ক্ষেত্রফল কি হবে আগে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আনসার সহজ হয়ে যাবে। যে 20% বাড়ানো হলো, তাহলে আগে কি ছিল আর পরে কি হলো সেটার পার্থক্যটাই হচ্ছে আমাদের কি হবে, কমবে না বাড়বে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আগে কি ছিল, পূর্বে পূর্বে কি ছিল, তো 20% বাড়ানো হলো। এরকম যদি হয় তাহলে দৈর্ঘ্য কি আছে, আমরা ধরে নিলাম 10, প্রস্থ হচ্ছে 10, এভাবে ধরে নিলাম। যেহেতু 20% দৈর্ঘ্য বাড়লো আর প্রস্থ 20% বাড়লো, তাহলে 10। তাহলে ক্ষেত্রফল কি হবে, পূর্বে ক্ষেত্রফল, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমার 100। তাহলে পূর্বে আমার দৈর্ঘ্য আমি ধরে নিলাম, পূর্বে দৈর্ঘ্য ছিল হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 10, তাহলে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, পূর্বের ক্ষেত্রফল আমার কত, 100। এখন পরে ক্ষেত্রফল কি হলো, পরে, তাহলে যেহেতু আমার 20% দৈর্ঘ্য বেড়ে গেল, তাহলে দৈর্ঘ্য আগে কত ছিল 10, যখন 20% বেড়ে যাবে তো 10-এর 20% কত হবে, 10% হলে 12 হলো, অর্থাৎ 100-তে যদি 20 বাড়ে তাহলে 10-এ কত বাড়বে, 2 বাড়বে, তাই না? তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার এত, আর প্রস্থ কি আছে যে 10, তাহলে 20% কমে গেল, কমে গেছে, তাহলে বেড়ে গেলে আমার 2 বেড়ে যাচ্ছে, তাহলে কমে গেলে আমার 2 কমে যাবে, তাহলে 8 হবে প্রস্থ, প্রস্থ 8 হবে, এটা প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান সমান আছে 12 গুণ 8, অর্থাৎ 8 বারান 96, 96। এখন পূর্বের ক্ষেত্রফল থেকে যদি আমরা পরের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমার কি হলো, 4% কমে গেল, 4% কমে গেছে। তার মানে 100 থেকে যদি আমরা 96 বিয়োগ করি তাহলে আমার 4% কমে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার তো? এটা দৈর্ঘ্য প্রস্থ সমান হলে সেটা আয়ত হবে, হয় কিভাবে, দৈর্ঘ্য প্রস্থ সমান না তো, দৈর্ঘ্য প্রস্থ সমান নয়, বর্গক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান, ঠিক আছে? বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, এটা বুঝতে কারো সমস্যা আছে? 100-তে 20 বাড়ে, 10-এ 12, এই কথাটা বুঝি না স্যার। ও আচ্ছা, তাহলে আমি একটু ক্লিয়ার করি আপনাদের। আচ্ছা দেখুন, যদি এটা যে 10% হতো, এখানে যদি 20% না হয়ে যদি 10% হতো তাহলে কি হতো, তারপরে 100 10 করে বাড়ে, 100-তে 10 বাড়ে, তাহলে কি হতো, 100-র সাথে যোগ হচ্ছে 10, 10% মানে কি, বৃদ্ধি, 10% বৃদ্ধি মানে হচ্ছে যে 100-র সাথে 10 যোগ, ঠিক আছে? এখন 20% বৃদ্ধি, তার মানে হচ্ছে 100-র সাথে 20 বাড়ে, ঠিক আছে? তাহলে 100-তে যদি 20 বাড়ে, 20 বাড়ে, তাহলে 10-এ কত বাড়বে, 2 বাড়বে। সেটা কিভাবে, সেটা আরো ক্লিয়ার করি। ধরুন 10-এর 20% কত হবে, 10 যোগ 10 গুণ 20/100, আপনি এভাবে করতে পারবেন, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, 5 দুগুণ 5, 10-কে আরো ক্লিয়ার করি। আচ্ছা, এখন আপনার আমি ধরলাম হচ্ছে 10 দৈর্ঘ্য, তাহলে 10 যোগ হচ্ছে 10 গুণ 20/100, 20/100, যেহেতু আমার 20%, তাহলে 20/100, তাহলে এখন 10 100-র ভিতরে কয়বার যায়, 10 বার, 20/100। আচ্ছা এখানে 10 হবে না, 20, 10 10-কে 100, তাহলে
10 এবার 20-এর ভিতরে কয়বার যাচ্ছে? 2 বার যাচ্ছে, তাই না? ক্লিয়ার? তাহলে 10-এর সাথে আমার কত? 10 যোগ 2 সমান সমান হচ্ছে 12। আপনি যদি এভাবেও বুঝতে পারেন সেটাও কিন্তু 10 ধরে করা হয়েছে, 100 ধরে করা হয়েছে। এই যে আপনি এভাবে 10 প্লাস 10 গুণ 20/100, তাহলে এখান থেকে এই 10 আর 100 কাটাকাটি হলে কি হয়? আমার 10 10 কে 100, এই 10 আবার 20-এর ভিতরে কয়বার যাচ্ছে? 2 বার, তার মানে হচ্ছে 2, 10 যোগ 2 12। আপনি এভাবে একটু শর্টকাটটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেকে শর্টকাট দিচ্ছে যে a প্লাস b প্লাস ab বাই 100, হ্যাঁ এভাবেও করতে পারেন, অথবা এটা একটু বুঝে, এটাই কিন্তু শর্টকাট, এটাও কিন্তু খুবই শর্টকাট। আসলে কোথায় থেকে আর 20 আসলো কোথা থেকে? 10 যোগ 2 20%, 100 আসলো কোথায় থেকে আর 20 হলো কোথা থেকে? এখনো বুঝতে পারেন নাই? আমি এটা ধরে নিছি, ধরে নিলাম কেন? আমার অপশনে যেহেতু সিঙ্গেল ডিজিটের মান আছে, যদি ডাবল ডিজিট থাকতো অর্থাৎ 100-র বেশি হতো তখন কিন্তু আমি 100 ধরে নিতাম। তো যেহেতু আমার সিঙ্গেল ডিজিট আছে এজন্য আমি 10 ধরে নিছি। যে পূর্বে আমার দৈর্ঘ্য ছিল 10, এখন 20% বেড়ে গেল। 20% বেড়ে যাওয়া মানে এই 10-এ কত বাড়লো? তাহলে 10-এর সাথে হচ্ছে 20%, 20% মানে কি 10-এর গুণ হচ্ছে 20/100, 20/100, ঠিক আছে? আবার এই 10-এ কমে গেল, কমে যাওয়া মানে হচ্ছে মাইনাস, তাহলে 10 গুণ আমার 20% কমে গেল, 20/100। আপনারা যে শর্টকাটটা করেন সেটা কিন্তু এরকম, কিন্তু আপনি একটু বুঝে করেন যে 20% মানে কি আমার 100-তে 20 বাড়ে, 20% কমে যাওয়া মানে আমার 100-তে 20 কমে যাওয়া মানে 80 হয়। আমি যদি 100 ধরতাম, 100 ধরলে আরো 20 বেড়ে যেত। তা যেহেতু আমার 10, তা 10-এর সাথে যদি এটা কম্পারিজন করি তাহলে 20% কি হয়? 2 হয়, ঠিক আছে? 100-র সাথে যদি 20 হয় তাহলে 10-এর সাথে কম্পারিজন হচ্ছে 2 হয়। এভাবেও আপনি না বিরক্ত হচ্ছে না, আমি কেন বিরক্ত হবো? আপনারা যদি বুঝতে পারেন তাহলে আবার বিরক্ত কেন? অবশ্যই আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো বোঝানোর জন্য। এটা ক্লিয়ার? ক্লিয়ার? বৃষ্টি চক্রবর্তী আপু ক্লিয়ার? ওকে, আমি কিন্তু এভাবে আপনি সবভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এভাবে আপনারা একটু দেখবেন, এভাবে বুঝে যে আমার 100 যদি 20 বাড়ে তাহলে 10-এ কত বাড়ে, তাহলে 10-এরকে যদি আমরা শতকরা হিসাব করি তাহলে কিন্তু এভাবেই হয়। ওকে, তাহলে আমরা সামনে আগাই। রম্বসের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কি হবে? একটি রম্বসের, একটি রম্বস, এটা আনসার করেন। 27 আনসার করেন, 27 আনসার করেন। স্যার এমন এখন কেউ বেসিক বোঝানো এত দ্রুত এগিয়ে যান, সময় সীমিত। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে সুজন ভাই, কিন্তু বিষয় হচ্ছে যে অনেকে আছে, আপনারা হয়তো অনেকে পারেন, অনেকে পারেন না, পারে না, তাহলে কি করব বলেন? অনেকে পারে না, তাদেরকেও মাথায় রাখতে হয়, আপনাদের কথাও মাথায় রাখতে হয়। স্যার পরীক্ষার্থীদের স্বার্থে একটু দ্রুত গেলে আজ ভালো হয়। আমি দ্রুতই যাচ্ছি, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে একটু রম্বস, রম্বসের কর্ণ কি হয় আমি দ্রুত করে দিচ্ছি। রম্বসের কর্ণ একটু রম্বসের যাই হোক, এটা এভাবে হলে একটি রম্বসের কর্ণ মধ্যখানে যেখানে ছেদ করে সেখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে 27-এ কি হবে? সমকোণ, সমকোণ হবে 90 ডিগ্রি কোণ। ও বিন্দুতে একটি, ও বিন্দুতে ছেদ করলো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কি হবে? অর্থাৎ এই কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। সরল কোণ না, সমকোণ। যে দ্রুত বলছে তাকে একটু প্রশ্ন করেন। নো,
ঠিক আছে, সমস্যা নেই, সবার ক্ষেত্রে সমান। আমরা একটু আগাই, দ্রুতই যাচ্ছি, এর থেকে আর আমি কোনো কমেন্ট নিচ্ছি না, খুব বেশি কমেন্টও তো আপনাদের নিচ্ছে না, তাই না? আপনাদের পরীক্ষার কথা মাথায় রেখেই কিন্তু আমি অনেকগুলো ম্যাথ করাচ্ছি, আপনাদের স্বার্থেই, আপনাদের উপকারার্থেই কিন্তু আমি অনেকগুলো ম্যাথ সলভ করাচ্ছি। ঠিক আছে, যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে বলেন? যে চতুর্ভুজের বাহুগুলো হচ্ছে, যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর, যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে? এই যে কোণগুলো সমকোণ না হলেই সেটা সামান্তরিক। অনেকে গোয়া দিচ্ছে কেন? সমকোণ নয়, অনেকে গোয়া দিচ্ছে যে কোণগুলো সমকোণ হবে না, এটা তখন 100 একটু বেশি হয়ে গেল, এটা একটু কমে গেল, অর্থাৎ এটা তখন 80 ডিগ্রি হলো, ধরেন এটা 80 করে এরকম হলো, 120 করে এরকম। ঠিক আছে, আপনাদের খুব মজার অঙ্ক আছে কিন্তু এখনো সামনে, সামনে কিন্তু বেশ মজার অঙ্ক আছে। আচ্ছা, তাহলে কোণগুলো, বাহুগুলো কি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, কোণগুলো সমকোণ হবে না। ঠিক আছে, সেটা হচ্ছে কি বলেন? সামান্তরিক। সামান্তরিকের কোণগুলো সমকোণ নয়, সমকোণ হলে আয়তক্ষেত্র হতো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? একটু রম্বস একটু আগেই কিন্তু আমরা দেখে আসছি, কর্ণদ্বয়, একটি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে 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 সমদ্বিখণ্ডিত করে। এই যে কোণটা উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সমকোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কি হবে বলেন? সুষম, সুষম মানে হচ্ছে কি? সমান। সুষম মানেই হচ্ছে সমান, পঞ্চভুজ মানেই হচ্ছে 5টা বাহু, বহিস্থ মানে বাহিরে। হ্যাঁ, কোণের পরিমাণ কত? সুষম একটি ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ কত সেটা আগে যদি আপনারা বুঝতে পারেন, একটি ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? বাহুর সংখ্যা যাই হোক না কেন, আপনারা মনে রাখবেন, বাহুর সংখ্যা যাই হোক না কেন, ত্রিভুজ হোক, পঞ্চভুজ হোক, চতুর্ভুজ হোক, ষড়ভুজ হোক, বহিস্থ কোণ সবসময় কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। যেমন একটি ত্রিভুজের ক্ষেত্রে ভিতরের কোণগুলো যদি 180 ডিগ্রি হয়, ত্রিভুজের অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ হচ্ছে 180 ডিগ্রি একটি ত্রিভুজের। একটি চতুর্ভুজের অন্তস্থ কোণ কত হয়? সবগুলা যদি 90 ডিগ্রি হয়, বা তাহলে 360 ডিগ্রি, তাই না? অন্তস্থ কোণের পরিমাণ। বহিস্থ কোণ কি হবে? অবশ্যই ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি, সবগুলা কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি, এটা মনে রাখবেন। সমকোণে একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ সবসময় হচ্ছে, বহিস্থ কোণের পরিমাণ সবগুলা, সুষম পঞ্চভুজের একটা পঞ্চভুজের, তাহলে এই বহিস্থ কোণের পরিমাণ সবসময় কি হবে? সমষ্টিগুলো হচ্ছে 360 ডিগ্রি। বাহুর সংখ্যা যাই হোক না কেন, সবসময় ষড়ভুজের, পঞ্চভুজের, ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি। এখন এই বহিস্থ কোণের পরিমাণকে যদি আমরা বাহুর সংখ্যা দ্বারা ভাগ দিই, তখন একটি কোণের মান বের হবে, একটি কোণের মান বের হবে, একটি বহিস্থ কোণের পরিমাণ বের হয়। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা বাহুর সংখ্যা দ্বারা ভাগ দেই, তাহলে আমরা একটি কোণের মান পাবো। তাহলে এটা যেহেতু আমার পঞ্চভুজ, 530, 5টা 535, 5 দুগুণ 10, 72, অর্থাৎ 72 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, একটি ত্রিভুজেরও কিন্তু বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি, চতুর্ভুজেরও বহিস্থ কোণের সমষ্টি, পরিমাণ না, সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি।
পঞ্চভুজের বহিস্থ কোণের বাইরের যে কোণের এই সমষ্টি সবগুলাকেই যদি আমরা যোগ করি 360 ডিগ্রি পাই সবসময়। কেন সেটা আমরা ব্যাখ্যা দিচ্ছি, সামনের কোশ্চেনে আমরা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, একটি সুষম ষড়ভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ কত? আপনি তো একটি ত্রিভুজের অন্তস্থ কোণের পরিমাণ কিন্তু আমরা জানি। একটি ত্রিভুজের যদি অন্তস্থ কোণের পরিমাণ যদি জানি, বাহুর সংখ্যাটা আমরা খুব সহজেই বের করতে পারবো। সেটা হচ্ছে কি, একটি ত্রিভুজ তার অন্তস্থ কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। একটি চতুর্ভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। ঠিক আছে, এখন একটা ষড়ভুজ বা পঞ্চভুজ, ষড়ভুজ আমরা যদি দেখি, ষড়ভুজ এখন একটু ট্রিক্স আমরা মনে রাখি, আমরা একটু টেকনিক শিখব। আপনার যখন ষড়ভুজ বলবে বা পঞ্চভুজ বলবে, যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দুগুলো আমরা যোগ করব, আমরা যোগ করে দেব। যে কোনো একটি, ঠিক আছে, যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে, তাহলে অপর শীর্ষবিন্দুগুলো আমরা যোগ করে দেব। তাহলে দেখুন কয়টা ত্রিভুজ পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা। তাহলে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা, চারটা ত্রিভুজ পেলাম। এখন এটা যদি পঞ্চভুজ হয়, যে কোনো একটি শীর্ষবিন্দু, আপনি এটাও ধরতে পারেন, এটাও ধরতে পারেন, এটাও ধরতে পারেন। তার মানে এটার থেকে যদি আমরা যে কোনো অপর বাহুগুলা শীর্ষবিন্দুগুলোকে যদি আমরা যোগ করি, যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দুগুলো যদি যোগ করি, তাহলে দেখুন আপনার কয়টা ত্রিভুজ অঙ্কন হয়। একটা ত্রিভুজ, দুইটা, তিনটা। তাহলে এখন দেখুন, যখন বাহুর সংখ্যা আমার 3টা, তখন আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 180। বাহুর সংখ্যা যখন 4টা, আমার কয়টা ত্রিভুজ অঙ্কন হচ্ছে? 1টি 2টি। বাহুর সংখ্যা যখন 5টা, তখন আমার 3টা ত্রিভুজ। বাহু যখন 6টা, তখন আমার কয়টা ত্রিভুজ? 4টা ত্রিভুজ। ক্লিয়ার? আপনি এটা দিয়েও কিন্তু গুণ করে অন্তস্থ কোণের পরিমাণ কিন্তু আপনি বের করতে পারবেন। তার মানে বাহুর সংখ্যা যদি 6 হয়, তাহলে 6 গুণ 180। যেহেতু একটি ত্রিভুজের অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 6 গুণ 180 দিলে আমরা কিন্তু অন্তস্থ কোণের পরিমাণ পেয়ে যাচ্ছি। 6 48, 4, 6 6 আর 4 10। তার মানে এই 180 প্রত্যেকটা যদি হয়, তাহলে আমার এখানে বাহুর সংখ্যা না, তাহলে যদি বাহুর সংখ্যা 6 হয়, সেটাকে যদি আমরা 2 দিয়ে বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা ত্রিভুজের সংখ্যা পাবো সব সময়। বাহুর সংখ্যা 3, তাকে যদি আমরা 2 দিয়ে বিয়োগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? ত্রিভুজের সংখ্যা পাচ্ছি। আবার এখানে আমার বাহুর সংখ্যা 4, তাকে যদি আমরা 2 দিয়ে বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের সংখ্যা পাচ্ছি। এখানে 4টা বাহু 2 দিয়ে বিয়োগ করলে 2টা ত্রিভুজ। এখানে 6টা বাহু 2 দিয়ে বিয়োগ করলে আমরা 4টা ত্রিভুজ পাচ্ছি। তাহলে 4 গুণ 180। ক্লিয়ার? এটা কিন্তু একটু সুন্দর বেসিক আপনাদেরকে বুঝে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা 4 দিয়ে গুণ করি, যে 4টা চতুর্ভুজ হলো আমার, প্রত্যেকটা ত্রিভুজ হলো, প্রত্যেকটা ত্রিভুজের 180 ডিগ্রি করে হচ্ছে অন্তস্থ কোণ। এই যে কোণগুলো অন্তস্থ কোণ। তাহলে 4 8 32, হাতে 3, 4 1 4 আর 3 7, তাহলে 720। তাহলে টোটাল অন্তস্থ কোণের পরিমাণ পেলাম হচ্ছে 720। ঠিক আছে, 720। এখন একটির অন্তস্থ কোণের মান বের করতে হলে এই যে 720-কে আমরা ভাগ করব কি দিয়ে? বাহুর সংখ্যা দ্বারা। 6 একটি কোণের মান, ঠিক আছে। তাহলে 6 6 36, 6 1 6, 12, 6 2 12, 6 12 72,
তার মানে 120। তাহলে একটি অন্তস্থ কোণের পরিমাণ, যেহেতু আমার বলছে একটি অন্তস্থ কোণের পরিমাণ 120, আপনি এটা বেসিক দিয়েই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে একটি ষড়ভুজ বলুক পঞ্চভুজ বলুক, আপনি যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে যদি অপর বিন্দুগুলো যোগ করে দেন তাহলে কিন্তু এই ত্রিভুজের সংখ্যা কয়টা হচ্ছে। তাহলে আমার 4টা ত্রিভুজ আবার অঙ্কন হলো। তাহলে 4টা ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 720 ডিগ্রি। তাহলে টোটাল অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে আমার 120 ডিগ্রি, 720 ডিগ্রি। এটাকে যদি আমরা বাহুর সংখ্যা দ্বারা ভাগ দিই তাহলে একটি অন্তস্থ কোণের পরিমাণ আমরা পেয়ে যাব। ক্লিয়ার? ক্লিয়ার কি? এটা হচ্ছে সমষ্টি, একটা হচ্ছে সমষ্টি আর একটা হচ্ছে একটি কোণের মান, একটি অন্তস্থ কোণের মান। তাহলে ত্রিভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ যদি আমরা বের করতে চাই তখন এই টোটাল অন্তস্থ কোণের পরিমাণকে যদি আমরা বাহুর সংখ্যা দ্বারা ভাগ দেই, অর্থাৎ 3 দ্বারা ভাগ দেই, তাহলে 3 6 18, অর্থাৎ 60 ডিগ্রি পাচ্ছি। চতুর্ভুজের ক্ষেত্রে একইভাবে সবগুলো অন্তস্থ কোণের পরিমাণ যদি 360 ডিগ্রি হয়, এখন আমরা বাহুর সংখ্যা দ্বারা যদি ভাগ দেই তাহলে কিন্তু আমরা একটি অন্তস্থ কোণের পরিমাণ পাই, অর্থাৎ 4 নং 36, তার মানে 90 ডিগ্রি পাই। একইভাবে বাহুর সংখ্যা দ্বারা যদি আপনি টোটাল অন্তস্থ কোণকে যদি আপনি ভাগ দেন তাহলে কিন্তু আপনি এই যে 2n মাইনাস, এই যে সূত্রটা আপনারা মুখস্থ করেন সেই সূত্রটা কিভাবে হলো সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে? এইখান থেকে যদি আপনাদের কোশ্চেন আসে আপনারা কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। ওকে, একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? একইভাবে বলেন, একটি ষড়ভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? সমষ্টি কত হবে? তাহলে কিন্তু আমরা এই যে বাহুর সংখ্যা যদি 6 হয়, আমরা এখন ওই সূত্র অনুসারে আমরা বের করতে পারি n-2 ইন্টু 180, তাই না? তাহলে বাহুর সংখ্যা বহিস্থ কোণের সমষ্টি কত হবে বলেন? তাহলে 6-2 ইন্টু 180, 4। সরি, আমরা এভাবে বের করব না, আমরা এভাবেই বের করি বুঝে বুঝে। ত্রিভুজের বাহুর সংখ্যা যদি 3 হতো, ত্রিভুজের বাহুর সংখ্যা যদি 6 হলে বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? আচ্ছা, ষড়ভুজের তাহলে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 180, তাই না? তাহলে 180, তাহলে 180কে যদি আমরা, যেহেতু আমার সমকোণ বলছে, সমকোণ মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তো যেহেতু এটা 180, সরি এটা দিয়ে আমরা বের করতে পারবো 6-2 ইন্টু 180, যেহেতু আমার সমকোণ দেওয়া আছে এজন্য আমরা 2 দিয়ে ভাগ করে দেব, কারণ 180কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা 90 পাই, 90 ডিগ্রি পাই, তাই না? ওকে, তাহলে 4 গুণ হচ্ছে এটা, যদি আমরা 180কে কাটাকাটি করি তাহলে হচ্ছে 90 ডিগ্রি। সরি, এটা আমরা ভাগ করব না, 180, 4 গুণ 180, তাহলে 180 মানে হচ্ছে 4 গুণ 2 গুণ 90 ডিগ্রি, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি, 4 দুগুণ 8, 8 সমকোণ, 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ। ঠিক আছে? ক্লিয়ার? এখানে তো আমরা বুঝছি যে বাহুর সংখ্যা ষড়ভুজ, যেহেতু আমার 2 দিয়ে কেন মাইনাস, ওই যে ত্রিভুজের সংখ্যা 2টা করে কম হয়, বাহুর সংখ্যা যতগুলো হবে তার 2টা করে কম হবে হচ্ছে ত্রিভুজের সংখ্যা ষড়ভুজের ক্ষেত্রে।
যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা ত্রিভুজের সংখ্যা পাই। ত্রিভুজের সংখ্যা পাই। কয়টা ত্রিভুজ পেলাম? যেহেতু আমার বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত বের করতে বলছে, তাহলে একটি, দুইটি, তিনটি, চারটা। চারটা, এই যে চারটা ত্রিভুজ, এজন্যই কিন্তু আপনি সরাসরি এখান থেকে চারটা ত্রিভুজ দিলেও আপনি এভাবেও পারবেন যে 4 গুণ 180, 180। ঠিক আছে, যেহেতু আমার চারটা চতুর্ভুজ, তাহলে 4 কত সমকোণ? 180 ডিগ্রি করে, 180 ডিগ্রি, তাই না? এখন 180 মানেই হচ্ছে 4 গুণ, যেহেতু আমার সমকোণে আছে, তাহলে 180-কে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণ 90। ঠিক আছে, তাহলে 4 দুগুণ 8 গুণ হচ্ছে 90, আর 90 যেহেতু আমার এখানে নাই, তাহলে 8 সমকোণ। সমকোণ ক্লিয়ার কি? আমরা ক্লিয়ার? এই জায়গাটা আমরা ক্লিয়ার কি? ক্লিয়ার? যদি আমাদের ক্লিয়ার হয় একটু ক্লিয়ার লিখবো, স্যার ক্লিয়ার, স্যার তাড়াতাড়ি করান। হ্যাঁ, তাড়াতাড়ি করাচ্ছি। ওকে, তাহলে ক্লাসটা আজকে কেমন লাগছে? ক্লাসটা আজকে কেমন লাগছে একটু জানাই আমরা কমেন্টে।